হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 10 নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ দেখব, যেরকম আমরা দেখছি। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। একা, আচ্ছা এটা একা নয়, একজন একজন চা বিক্রেতা, টাইপিং মিস্টেক, 250 টাকা পার কেজি দরের এ চা এবং 150 টাকা কেজি দরের বি চা 2:5 মধ্যে মেশালো। খুব ভালো কথা। এরপর এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে বিক্রি করলো। তাহলে তার লাভের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা দুটো প্রক্রিয়া শিখেছি অলরেডি। যেমন কি দেখো, আমাকে এখানে এ চা আর বি চার গল্প বলা আছে। এ চা 2 ইউনিট থাকলে বি চা আছে 5 ইউনিট। 2 ইউনিটের প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে 250 টাকা। আর এখানে বি চায়ের প্রত্যেক কেজির দাম হচ্ছে 150 টাকা। তাহলে এই দুটো চাকে মিশিয়ে, তাহলে 2 ইউনিট আর 5 ইউনিট মিশিয়ে কী হবে? মিশ্রণ কী হবে? 7 ইউনিট হবে না? বলো একদম ঠিক। তাহলে 7 ইউনিটের প্রত্যেক কেজির দাম কত? তুমি কিছুই নয়, 2 × 250 প্লাস 5 × 150/7, এটাই হবে কারেক্ট অ্যান্সার। বলবো একদম ঠিক। করলে কত? এখানে 500 আর এখানে কত? 750/7। তাহলে 500 আর 750 যোগ করলে কত হবে? তাহলে 500 750 যোগ করলে হচ্ছে 1250। এবার আমি বলেছিলাম যে তোমাদের এখানের ডেটায় যে 2 আর 5 খুব সরল এখানে নাম্বার আছে, খুব সহজ এবং ছোট নাম্বার আছে বলে তোমরা অনায়াসে সহজে গুণ করে তোমরা 1 কেজির ভ্যালু, মিশ্রণের 1 কেজির ভ্যালু নির্ণয় করতে পারলে বা 1 ইউনিটের ভ্যালু নির্ণয় করতে পারলে। কিন্তু যদি এখানে 2 আর 5-এর জায়গায় 37-39 থাকতো, 37:39 থাকতো, তখন কিন্তু তোমাদের সমস্যা হতো। তার জন্য তোমাদের বলেছিলাম যে তোমরা ডেভিয়েশন মেথড বা অ্যাভারেজ মেথডেই কাজটা করতে পারো। যে এ আর বি এর এখানে কী গল্প বলা আছে না, এ এর প্রত্যেক কেজির দাম হচ্ছে, এ 2 ইউনিট আছে যেখানে প্রত্যেক কেজির দাম 250 টাকা, আর বি এর 5 ইউনিটের প্রত্যেক কেজির দাম হচ্ছে 150 টাকা করে। বলবো একদম ঠিক। তাহলে এখানে এই যে কম, সবচেয়ে কম টাকা দাম কোনটা? এখানে 150 সবচেয়ে কম। দাদা এখানে এই যে 2 ইউনিট, এই যেটা এ টাইপের, এই 2 ইউনিটের প্রত্যেক কেজির দাম যদি 150ই হতো, 250-এর জায়গায় যদি এখানে 150 থাকতো, তাহলে আমি অনায়াসে বলে দিতে পারতাম যে দাদা এখানে তাহলে টোটাল 7 কেজির প্রত্যেক কেজির দাম হচ্ছে 150 টাকাই হবে। এটা আমরা শিখেছি। কিন্তু যেহেতু এখানে 150 নেই, 150-এর বেশি আছে, 250 আছে, তাহলে গল্প কী হবে না 150 অপেক্ষা বেশি হবে। কত বেশি হবে না, এখানে এ ইউনিটের প্রত্যেক কেজি, এ ইউনিটের প্রত্যেক কেজি 100 টাকা বেশি নিয়ে বসে আছে। কার অপেক্ষায়? না এর অপেক্ষায়। এখানে 150, এখানে 250, ডিফারেন্স কত? 100 টাকা। তাহলে প্রত্যেক ইউনিটের দাম 100 টাকা করে বেশি বসে আছে। তাহলে এখানে 2 ইউনিট আছে, তাহলে 2 ইউনিটের জন্য কত টাকা বেশি আছে? না 200 টাকা। আর এই 200 টাকা যে বেশি, এটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কত টাকা বেশি হবে? না সবার মধ্যে বলতে 2 আর 5 ইউনিট মানে 7 ইউনিটের মধ্যে সমানভাবে ভাগ করে দেবো। তাহলে 200/7 প্লাস হচ্ছে কত? 150। ইটস নট ইট, বলবে একদম ঠিক। তাহলে হয়ে গেল হচ্ছে 7 কেজির কি প্রত্যেক কেজির মূল্য কত অনায়াসে সহজে বের করতে পারলাম। তাহলে 200, এখানে 7×5 কত? 105, তার মানে 1250/7। একই ভ্যালু বেরোবে, এখানেও যা এখানেও তাই। দেখো সেম ভ্যালু। ওকে, তাহলে এই প্রক্রিয়াতেও তোমরা করতে পারো আর এই প্রক্রিয়াতেও করতে পারো, কিন্তু আমি বলবো প্রেফার করবো সবসময় এই প্রক্রিয়াটা ফলো করবে। কারণ হচ্ছে এখানে তোমরা কি দেখতে পাবে না, ইজিলি তোমরা যখন দেখবে এখানে 2 আর 5-এর জায়গায় 37-39 বা 41-43 এরকম সংখ্যা থাকবে, তখন অনায়াসে সহজে যে জিনিসটা তোমরা কী করতে পারবে? ক্যালকুলেশন করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? বলবো তেমন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে 1250 পেলাম আমি, এই 1250 কী পেলাম? তাহলে এই পার্টটাই মুছে দিচ্ছি। ওকে, তাহলে এই যে 1250/7 পেলাম, এটা কী পেলাম না মিশ্রণের প্রতি কেজি সিপি, মিশ্রণের প্রতি কেজি সিপি। এবার বললো যে 200 টাকায় যেটা সেটা বিক্রি করা হলো, তাহলে সিপি বলা হয়েছে আর এসপি বলা হয়েছে কত? 200 টাকা। তাহলে প্রফিট কত? তাহলে প্রফিট হচ্ছে কি এসপি মাইনাস সিপি, মানে 200 মাইনাস 1250/7। আর প্রফিট পার্সেন্টেজ করলে কী করবো না সিপি দিয়ে ভাগ করে দেবো, মানে 1250/7 দিয়েই ভাগ করবো, আর ইন্টু 100 করে দেবো। গল্প শেষ। 7 এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে দেখো এখানে 7×2 কত? 1400, 1400 মাইনাস 1250 মানে 150। তাহলে 150/1250 ইন্টু 100 করলে কত হয়? 0 ক্যান্সেল আউট হলো, 5 দিয়ে কোটি যাচ্ছে, এখানে 5 25, আর এখানে হচ্ছে 5 3 25 4 100, তাহলে 4 3 কত? 12%। 12% হয়ে গেল আমার কি প্রফিট। অপশান এ। নেক্সট প্রশ্ন বলেছে শ্যাম তার
এক বন্ধুর কাছ থেকে কিছু পরিমাণ টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়, খুব ভালো কথা। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তাহলে এই কিছু টাকার গল্পটাই কত এখানে 12,000 টাকা, তাহলে প্রিন্সিপাল বলা আছে এটা। আর এই ভদ্রলোক হচ্ছে কি প্রিন্সিপাল প্লাস এসআই। তাহলে প্রিন্সিপাল যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, মানে 15,600 থেকে 12,000 বিয়োগ করে দিই, তাহলে এসআইয়ের ভ্যালু পেয়ে যাবো কত দাদা? 15,600 মাইনাস 12,000 করলে 3,600। তাহলে 3,600 টাকা তার কি সিম্পল ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত? 6%। নির্ণয় করতে হবে আমাকে কি কতদিনের জন্য টাকাটা ধার দিচ্ছিল, মানে টি। তাহলে টি এর ভ্যালু কী হবে দাদা? এসআই ইন্টু 100 বাই পি ইন্টু রেট অফ পার্সেন্টেজ। তাহলে দেখো এসআই কত এখানে দাদা? এসআই তো 3,600। দাদা পি কত দাদা? পি হচ্ছে 12,000 আর ইন্টু 100 বাই আর কত? 6। গল্প শেষ। 6 এখানে কত বাজে? 600। তাহলে 600 এখানে হচ্ছে 20 আর এখানে 20, 5 100। তার মানে হচ্ছে 5 বছরের জন্য টাকাটা ধার দেওয়া হয়েছিল, অপশান বি। নেক্সট প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয়, তার পুত্রের বর্তমান বয়স কত? অনেকবার এই ধরনের প্রশ্ন করিয়েছি, এখন তোমরা দেখেই বলতে পারবে যে পিতা পুত্র ফাদার অ্যান্ড সান এদের রেশিও আমাকে কী দেওয়া হয়েছে বর্তমানে? 3 গুণ। 3 গুণ কার না? সানের 3 গুণ করলে ফাদারের বয়স হয়, তার মানে 3:1 বলতে পারি এদের বয়সের রেশিও, তাই তো বলবে? একদম ঠিক। 12 বছর পরে পিতার বয়স কী হবে? পুত্রের বয়সের দ্বিগুণ হয়। 12 বছর পরের গল্প, তাহলে 12 বছর পরে দেখতে পাচ্ছি এদের রেশিও দ্বিগুণ হওয়া মানে কি 2:1 হয়েছে। পিতার বয়স দ্বিগুণ হয়েছে কার? পুত্রের, তাহলে 2:1। তাহলে আমি জানি যে যদি আমাকে 12 বছর ক্রস করে যেতে হয়, তাহলে 12 বছর পরে আমি জানি যে পিতার বয়সের পুত্রের বয়সের ডিফারেন্স আর 12 বছর আগে পিতার বয়সের পুত্রের বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকবে, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে দেখো 3 আর 1, বর্তমানে পিতার বয়স আর পুত্রের বয়সের মধ্যে রেশিও কি? 3:1। তাহলে 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত দাদা? 2। আর এখানে 2:1 হয়েছে কত বছর পর না? 12 বছর পর, আফটার 12 ইয়ার্স। তাহলে 2 আর 1-এর মধ্যেও ডিফারেন্স 2 হওয়া উচিত ছিল, কিন্তু তা তো নয়। এখানে 2 আর 1-এর ডিফারেন্স কত? 1। তাহলে 1 তো হওয়া উচিত না, তাহলে এখানে 2 হওয়া উচিত। তাহলে 1কে 2 বানাও। 1কে 2 বানাতে গেলে কী করতে হবে? প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ করতে হবে রেশিওর। 1কে 2 করতে গেলে 1কে 2 দিয়ে গুণ করা মানে কি? রেশিওর প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ, মানে এখানে 4 এখানে 2। তাহলে দেখো এখানে 2 হয়ে গেল, বলবো একদম ঠিক। ইজ ইট ক্লিয়ার? বলে দেন জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে মেন ফান্ডা এই প্রশ্নের। ব্যাস, তাহলে যখনই আমি গ্যাপকে সমান করে নিলাম, এবার দেখো আমি দেখছি 3 থেকে 4 এখানেও হয়েছে, 1 থেকে 2 এখানে হয়েছে, মানে 2 দিকেই আমি একই ইনক্রিজ হয়েছে। তার মানে এখানে 1 ইউনিট ইনক্রিজ, এখানেও 1 ইউনিট ইনক্রিজ, আর এই 1 ইউনিটের ভ্যালুই কত না? 12 বছর। 12 বছর, 12 ইয়ার্স। নির্ণয় করতে হবে, যা বলবে তাই নির্ণয় করবো। যে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, পুত্রের বর্তমান বয়স কত দাদা? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2। তাহলে 1-এর ভ্যালু 2 হলে 12 হলে 2-এর ভ্যালু 2 ইউনিটের ভ্যালু কত হবে না? 24 ইয়ার্স। তার মানে অপশান একই কথা নেই কেন? সরি, পুত্রের বর্তমান বয়স এটা হচ্ছে তো 12 বছর পরের বয়স। পুত্রের বর্তমান বয়স তো একই, তাহলে 1 ইউনিটের ভ্যালু তো আমি বেরিয়ে করে ফেলেছি 12 বছর। ওকে, তাহলে কিছু নির্ণয় করার দরকারই নেই, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, 164 নম্বর প্রশ্ন। কী বলা হয়েছে না? দুটি সংখ্যার গসাগু বলা হয়েছে, লসাগু বলা হয়েছে যথাক্রমে 32 এবং 1760। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে দেখেই প্রশ্নটার আনসার করা যায়। কী হবে যে দাদা যেইটা আমার এখানে সংখ্যা হবে সেটা অবশ্যই 32-এর মাল্টিপল হবে। গসাগু মানে কি? গসাগু মানে সেই সংখ্যাটার মধ্যে 32 লুকিয়ে আছে বা সেই সংখ্যাটা 32 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে এখানে এই 4টে অপশানের মধ্যে কোন সংখ্যাটা দেখতে পাচ্ছি 32 দিয়ে পুরোপুরি ভাগ যায়? দাদা 32 দিয়ে পুরোপুরি ভাগ যায় মানে সে 8 দিয়েও ভাগ যাবে, তাহলে দেখো, বা 4 দিয়েও ভাগ যায় বলতে পারি। তাহলে 4 দিয়ে আমি যে লাস্ট দুখানা ডিজিট, কোনো একটা সংখ্যার লাস্ট দুখানা ডিজিট 4 দিয়ে ভাগ যায়, মানে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এখানে 102 মানে 02, এটা কি 4 দিয়ে ভাগ যাবে? তো 4 দিয়ে ভাগ যাবে না, সি অপশন গেল। 10 কি 4 দিয়ে ভাগ যায় না? ভাগ যায় না। 52, 4 13 52 এতে পারে, 4 4 15 60 এও যেতে পারে। তাহলে এ আর বি এর মধ্যে আনসার হতে পারে। এবার দেখো, তাহলে 4 দিয়ে ভাগ যায়, তাহলে গল্প শেষ। এবার 32-এর মধ্যে তো 8ও লুকিয়ে আছে, তাহলে 8 দিয়ে কি ভাগ যায়? তাহলে দেখি 152 8 দিয়ে ভাগ যায়, 160ও 8 দিয়ে ভাগ যায়, তাহলে হয়ে গেল। তাহলে দেখো 32 দিয়ে পুরোপুরি ভাগ যায় কি? 32 দিয়ে 152 ভাগ যায় না, কিন্তু 32 5-এ হচ্ছে 160। তাহলে 32 দিয়ে পুরোপুরি ভাগ যায় একমাত্র অপশানে, তার মানে অপশান এই হবে কারেক্ট আনসার। তার মানে অপশান বিও ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি অপশান দেখেই আনসার করে ফেলতে পারতাম, তার কিছু করারই দরকার ছিল না। কিন্তু যদি এই অপশানটাও 132-এর মাল্টিপল হতো তাহলে কী করতাম? তাহলে প্রপার একবার মেথডটাও শিখিয়ে নিই। মেথড কী বলে? যখনই লসাগু আর গসাগু দেওয়া থাকবে আমাকে কী করতে হয় না? এলসিএম বাই এইচসিএফ করতে হয়। এবার এলসিএম বাই এইচসিএফ করলে কী পাই না?
সংখ্যাটি যে দুটো সংখ্যার আমি এইচসিএফ আর এলসিএম বলা আছে সেই দুটো সংখ্যার কি না সেই দুটো সংখ্যার রেশিওর দুটো টার্মের গুণফল, রেশিওর দুটো টার্মের গুণফল। কেন এটা হয় দেখো, ধরে নিলাম যে দুটো সংখ্যার রেশিও হচ্ছে x:y, তাহলে এবার এই দুটো সংখ্যার সঙ্গে এই রেশিও দুটো টার্মের সঙ্গে এইচসিএফ গুণ করলে তাহলে তো সংখ্যাগুলো পাই। তাহলে আমি বলতে পারি কি সংখ্যাগুলো হচ্ছে 32x এবং 32y না, বলবো একদম ঠিক। তাহলে 32x আর 32y যদি সংখ্যা দুটো হয় তাহলে সংখ্যা দুটোর গুণফল আমি জানি দুটো সংখ্যার ক্ষেত্রে লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান, তার মানে 32 ইন্টু 1760 সঙ্গে সমান, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে একটা 32 ক্যান্সেল আউট হয়ে গেল এখানে, আর একটা 32কে এ ক্যান্সেল আউট করে দিল, তাহলে আলটিমেট দেখো এক্স আর ওয়াই এর গুণফল পেলাম কত, 1760/32, এটাই তো। আর এটাই তো এখানে বলেছিলাম যে এলসিএম বাই এইচসিএফ, দেখো এলসিএম বাই এইচসিএফ করলে কী পেয়েছিলাম না ফ্যাক্টর দুটোর টার্মের গুণফল। তাহলে এটা এই কারণেই আমরা এলসিএম বাই এইচসিএফ করি, ব্যাস কী কারণে করেছিলাম মাথায় রাখলেই হবে। তাহলে তো 1760/32 করলে কত হয়, 16 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 110, এখানে 16 2 আর 2 মানে এখন হচ্ছে 55, তাহলে 55 হচ্ছে আমার এক্স আর ওয়াই গুণফল। এবার এই এক্স আর ওয়াই পরস্পর কি কোপ্রাইম নাম্বার, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে 55কে দুটো কোপ্রাইম নাম্বার হিসাবে নাম্বারের গুণফল হিসেবে ভাঙতে হবে। তাহলে প্রথম আমরা বলতে পারি 1x55 একটা, আর কি বলতে পারি 5x11, আর কিছু বলতে পারি, আর কিছু বলতে পারি না। তাহলে 1x55 এর একের সঙ্গে যদি আমি 32 গুণ করি তাহলে একটা সংখ্যা হবে 32 আর একটা সংখ্যা হবে 55x32, ওকে, বলবো একদম ঠিক। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটো সংখ্যা 32, তাহলে এই প্রশ্নটার আনসার 32 হতে পারত, কিন্তু এখানে চারটা অপশনের বলতে 32 কোথাও নেই। তাহলে নেক্সট রেশিওতে ঢুকে যাই, তাহলে 5x32 করলে হচ্ছে 160, আর 32x11 করে হচ্ছে নেক্সট নাম্বার, সেটা 300 কত হচ্ছে 352, ওকে। এবার দেখো এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাকে 160, আমার ক্ষুদ্রতম সংখ্যাটাই চেয়েছে, তাহলে 160 হবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধাই নেই। নেক্সট প্রশ্ন, এ 2250 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হলো। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত বছর সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে এখানে বছরের শেষে লাভ্যাংশ বলেছে মানে 1 বছর টাকাটা খেটেছে। এ যেহেতু প্রথমেই ব্যবসায় যোগদান করেছিল, তার মানে এর টাকা 12 মাস খেটেছে, আর বি এর টাকা কিছু মাস খেটেছে, বি এর টাকা কিছু মাস খেটেছে, এবং এই যে রেশিওটা সেটা কত মাস খেটেছে আমি জানি না, ধরলাম এক্স মাস। তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে তার লাভ্যাংশ রেশিও, আর সেটাই হচ্ছে 2:1 সঙ্গে সমান। এবার দেখো এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বলে দেওয়া আছে, এ কত টাকা নিয়ে এসেছিলো আর বি কত টাকা নিয়ে এসেছিলো। এ হচ্ছে 2250 আর বি হচ্ছে 2700, ব্যাস এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো খুব সহজে। এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, কাটাকুটি যাচ্ছে একদম, 2 এখানে 6 যাচ্ছে, 3কে দিয়ে 3 দুগুণে 6, এখানে 90, আচ্ছা। এবার দেখো 9 দিয়ে চলে যাচ্ছে এখানে 45, এখানে 9 হচ্ছে মানে 9 কত যাচ্ছে, 9 দুগুণে 18, 25, 9 225, এখানে 10, এখানে 5, আর এখানে 5 5 25, তাহলে আলটিমেট এক্সের ভ্যালু কত হলো, এক্সের ভ্যালু হচ্ছে 5। তাহলে আলটিমেট 5 মাসের জন্য বিয়ের টাকা ব্যবসায় কী ছিল, বিনিয়োগ ছিল, অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, তাহলে ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে। তাহলে এই ধরনের প্রশ্নে আমি অনেকবার তোমাদের বলেছি যে 6 বছরে 6 ইয়ার্সে কী হচ্ছে 2.5 গুণ হচ্ছে। 2.5 গুণ মানে হচ্ছে এখানে কি না, একে ভাঙলে 5-এর 2 গুণ হবে, হ্যাঁ কি না, বলবো একদম ঠিক। তাহলে 5-এর 2 গুণ হচ্ছে মানে কি না 2 টাকাটা 5 হচ্ছে, 2 টাকাটা হয়ে যাচ্ছে কি 5, তার মানে আমার এই যে 5/2 এটা কিছুই নয়, এটা এ আর পি এর রেশিও, এ আর পি এর রেশিও। তাহলে আমরা জানি যে 6 বছরে এটা হয়েছে, তাহলে 18 বছরে কত হবে, 18 বছরে কত হবে। তাহলে এখানে যত গুণ হবে সময়, যত গুণ হবে সময় তত গুণ কী হবে, তত গুণ হবে আমাদের কি A/P রেশিও। কিন্তু এই গুণটা কোথায় যাবে, গুণটা যাবে পাওয়ারে, ওকে। তার মানে যদি 6 থেকে 18 3 গুণ করে হয়, তাহলে আমার টাকাটা কত গুণ হয়েছে না 5-এর 2 হোল কিউব হয়েছে, 5-এর 2 হোল কিউব হয়েছে। এটা অপশনে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলেই জীবনে কোনো দিন এই ধরনের প্রশ্ন ভুল হবে না। তাহলে 5-এর 2 হোল কিউব করলে কত হবে, 5-এর কিউব করলে 125 দাদা, আর 2-এর কিউব করলে 8 দাদা, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ওকে। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিন যোগান সম্ভব হবে। তাহলে 500 জন সৈন্য 24 দিনের রসদ, তার মানে এখানে সবসময় এটাকে কীভাবে ভাববো না 500 × 24 হচ্ছে আমার টোটাল
কাজ বা টোটাল এখানে খাবার। আর সেই খাবারে 300 জন আরও উপস্থিত হয়েছে, তার মানে 500 ছিল, 300 অ্যাড হয় 800 জন হয়েছে। তাহলে সেই খাবারে কতদিন চলবে, এখানে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু আমার ওপরে বেরোবে। তাহলে দেখো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 8 3 24, তার মানে আলটিমেট কত, 3 5 15, তার মানে 15 দিন চলবে। যেটা 24 দিন চলছিল সেটা কমে গিয়ে হয়ে গেল কত, 15 দিন। নেক্সট প্রশ্ন 168, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদের 10,000 টাকা 2 বছরে 12,100 হবে। তাহলে এই 10,000 টাকাটা হচ্ছে আমার কি প্রিন্সিপাল, আর 12,100 হচ্ছে কি আমার অ্যামাউন্ট। তাহলে 2 বছরের গল্প বলা আছে মানে আমি সবসময় কী করব, A/P করব, তার স্কোয়ার রুট করব। তাহলে স্কোয়ার রুট করলে আমি কী পেয়ে যাব, A/P পাবো, কিন্তু 1 বছরের A/P পাবো, তাই তো। তাহলে A/P এখানে কত বলা আছে, 12,100। তাহলে দেখো 0 0 এখানে ক্যান্সেল আউট করে দাও না, তাহলে হয়ে গেল কত, 121/100 না, 121/100 হলে তো বলবো একদম ঠিক, রেশিও করছি তো। তাহলে 121/100 স্কোয়ার রুট করলে কত হয়, তাহলে 121 স্কোয়ার রুট করলে 11/10 হয়। তার মানে A/P হয়ে গেল 11/10। এটা কি হলো না, 1 বছরে 10 টাকাটা 11 টাকা হচ্ছে। তাহলে 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট, আর 1 বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট তো সেম। তাহলে 10 টাকায় 1 টাকা ইন্টারেস্ট মানে 1/10, তার মানে হচ্ছে 10% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। গল্প শেষ, অপশান এ। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। সবসময় বলেছি যে 5% লাভ আর 5% ক্ষতি, এদের মধ্যে ডিফারেন্স কত, এদের যোগফল। সবসময় লাভ ক্ষতি থাকলে তাদের ডিফারেন্স হয় তাদের যোগফল করে, ওকে। তাহলে ডিফারেন্স কত না 10%। তাহলে এই 10%-এর ডিফারেন্স মানে 5% ক্ষতি থেকে 5% লাভে যাওয়ার জন্য তাহলে 15 টাকা কী হয়েছে, পকেটে বেশি এসছে। তাহলে 10%ই হচ্ছে 15 টাকার সঙ্গে সমান। তাহলে আমার 100% হয়ে যাবে কি ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে 100% কার সঙ্গে সমান হবে না, 150 টাকার সঙ্গে সমান হবে। এখানে 10 গুণ, তাহলে এখানেও 10 গুণ, 150। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থর থেকে 5 মিটার বেশি যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার হয়, তাহলে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত। দেখো কত সহজেই প্রশ্নটার আনসার করা যায়, খুব ভালো করে দেখবে। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্স বলেছে 5 মিটার। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স মিটার হয়, তাহলে আমি বলবো দৈর্ঘ্য হচ্ছে x+5, ইজ নট ইট, বলবো একদম ঠিক। তাহলে x × x+5 এটাই হবে কি ক্ষেত্রফল, কারণ কি লেন্থ ইন্টু ব্রেথ করলেই তো ক্ষেত্রফল হয়, এটাই তো ক্ষেত্রফল পুরো জায়গাটা। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে x × x+5 যোগ করলে এই গুণ করলে কত, 84 মিটার হবে, 84 বর্গমিটার হবে। তাহলে আমার নির্ণয় করতে হবে দৈর্ঘ্য প্রস্থ কত। দেখো এখানে তোমার 84 হচ্ছে কি গুণফল, আর দুটো সংখ্যার বিয়োগফল কত, 5। তাহলে এই 4টে অপশানের দিকে দেখো না, এটা তোমার যে করলাম এটা হচ্ছে অঙ্ক করলাম, অঙ্ক করার দরকার হয় না, অপশান দেওয়া আছে যখন কোনো চাপ নেই। তাহলে 11 আর 6 এদের ডিফারেন্স কত, 5, ঠিক আছে। কিন্তু গুণ করলে কি 84 হয়, 66 হয়, আনসার হতে পারে না। 13 আর 8 বিয়োগ করলে, 13 থেকে 8 বিয়োগ করলে 5, কিন্তু 8 আর 13 গুণ করলে কি 84 হয়, দাদা একদমই তো নয়। তার মানে অপশান বিও আনসার হতে পারে না, তাই তো। 100 ছাড়া হবে, আর 14 আর 6 যোগ করলে 84 হয়, আর 14 আর 6 ডিফারেন্স কত, তাহলে 14 আর 6 ডিফারেন্স তো দাদা 8 হয়ে গেল, তাহলে তো এখানে আনসার হতে পারে না। তাহলে 12 আর 7 পড়ে আছে, 12 আর সাথে ডিফারেন্সও 5, আর 12 আর সাথে গুণ করলেও কত, 84। তার মানে অপশান ডি হবে কারেক্ট আনসার। 4টে অপশান যখন দেওয়া আছে অঙ্ক করা বৃথা, ওকে। নেক্সট প্রশ্ন 171 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে না, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত। আচ্ছা, বাজার দরের অনুপাত মানে কি বোঝো, বাজার দরের অনুপাত মানে হচ্ছে ধরো আমি গম আর ধান বাজারে কিনতে গেছি, বাজারে গিয়ে বলবো যে আমাকে 12 কেজি গমের দাম কত, আমি কি এরকম বলবো নাকি এরকম বলবো যে আজকে গম দাম কত যাচ্ছে। তাহলে তোমাকে রিপ্লাইটা কী দেবে সে, না দাদা আজকে গম হচ্ছে 2 টাকা পার কেজি। তাহলে সবসময় এই যে বাজার দর সেটা পার কেজি বা পার ইউনিটে হয়, ওকে। তার মানে 1 কেজির দাম হচ্ছে 2 টাকা, আর আমি বাজার থেকে নিচ্ছি মানে আমার ব্যবহার হচ্ছে 5 কেজি। তাহলে আমার টোটাল কত টাকা আমার পকেট থেকে যাবে সেটাই হচ্ছে খরচ। তাহলে বলবো দাদা আমার গমের জন্য 5 × 2 10 টাকা খরচ হচ্ছে, ওকে। সিমিলারলি যখন আমি ধান কিনতে যাচ্ছি বাজার দর হচ্ছে 3 টাকা, ঠিক আছে, মানে এক কেজি ধানের দাম হচ্ছে 3 টাকা, আর বাড়িতে খরচা হচ্ছে আমার 4 কেজি ধান। তাহলে খরচ কত হবে না 4 × 3, তাহলে এখানে কত হয়ে গেল 10:12। তাহলে আলটিমেট রেশিওটাকে সিম্পলিফাই করলে কত হবে 5:6। কোথায় আছে, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, তবে জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধাই নেই। নেক্সট প্রশ্ন
দেখো 172 নম্বর প্রশ্নে কী বলা হলো না, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে এখানে SP1 ইজিক্যাল টু হচ্ছে SP2, এবং দেখা গেল প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি হয়েছে। তাই যখন দেখবো SP ইকুয়াল একটিতে যত পার্সেন্ট লাভ অপরটিতে যত পার্সেন্ট ক্ষতি, তাহলে মনে রাখবো টোটালের উপর সবসময় কী হবে, ক্ষতি হবে। কত ক্ষতি হবে, যদি এখানেও A% লাভ এবং এখানে A% ক্ষতি হয়, টোটালের উপর সবসময় ক্ষতি হবে A² / 100%। তাহলে এখানে এর ভ্যালু কত, 20, তাহলে 20² / 100, তার মানে 400/100, মানে 4% ক্ষতি হবে ওভারঅল। তার মানে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন 173 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। খুব ভালো কথা। তাহলে এ করছে কত দিনে, 10 দিনে, আর বি করছে কত দিনে, 15 দিনে। এ প্রথমে একা 4 দিন করলো, তাহলে 10 আর 15 এলসিএম টোটাল ওয়ার্ক, এলসিএম কত, 30। তাহলে 30 ইউনিট ওয়ার্ক যদি এ 10 দিনে করে, এর এফিসিয়েন্সি কত না 3, বি এর এফিসিয়েন্সি কত, 30/15 2। বলছে এ একা 4 দিন করলো আর বি 5 দিন করলো, তাহলে 4 দিনে এ কত করবে, 4 গুণ করবে, তাহলে 12 ইউনিট ওয়ার্ক, আর 5 দিনে বি কত করবে, 5 গুণ করবে, তাহলে 10 ইউনিট ওয়ার্ক। টোটাল কত ওয়ার্ক হলো না 22 ইউনিট ওয়ার্ক অলরেডি হয়ে গেল। তাহলে রিমেনিং ওয়ার্ক কত না, রিমেনিং ওয়ার্ক হচ্ছে আমার কত না 30 - 22, দ্যাট ইজ 8 ইউনিট। আর এই 8 ইউনিট ওয়ার্ক করছে কে না সি 8 দিনে শেষ করছে। তাহলে 8 ইউনিট ওয়ার্ক সি করছে 8 দিনে, তাই তো 8 ডেজে। তাহলে সি পার ডেতে যেটা করে সেটাই তার এফিসিয়েন্সি। তাহলে সি একদিনে কত কাজ করবে না 1 ইউনিট ওয়ার্ক, বলবো একদম ঠিক। তাহলে সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 1, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। ওকে, এবার তিনজনে একত্রে কাজটা করবে, তাহলে তিনজনে যখন একত্রে কাজ করবে তাদের মিলিত এফিসিয়েন্সি কত না এ প্লাস বি প্লাস সি এর মিলিত এফিসিয়েন্সি কত না তারা 3 + 2 + 1, 3 + 2 + 1, তার মানে কত 6 ইউনিট কাজ করবে তারা একদিনে। করতে হবে 30 ইউনিট ওয়ার্ক। তাহলে টাইম কত লাগবে একত্রে করলে না টাইম সমান হচ্ছে টোটাল ওয়ার্ক মানে 30, মিলিত এফিসিয়েন্সি কত 6, 30/6 কত 5। তাহলে 5 ডেজ তাদের টাইম লাগবে পুরো কাজটা একসঙ্গে করলে। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন 174 বলেছে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তার মানে এদের কি এলসিএম, এদের কি নির্ণয় করতে হবে এলসিএম। আর এটা বাচ্চারাও বলতে পারবে যে 12, 15, 20 আর 25 এলসিএম কত 300। যদি আমাদের এখানে অন্যরকম নাম্বার থাকতো আমি কীভাবে তোমাদের এলসিএম নির্ণয় করতে শিখিয়েছি, ভাগ প্রক্রিয়া করা ভুলে যাও। 12কে আমরা কি লিখতে পারি না 12কে আমরা লিখতে পারি দাদা, এখানে লিখতে পারি 12 আছে মানে 4 3 12, মানে 2² × 3 ইজ নট ইট দাদা, একদম ঠিক। দাদা 15কে কী লিখতে পারি, 15কে লিখতে পারি 3 × 5, দুটো প্রাইম নাম্বারে ভাঙলাম। 20কে আমরা কী লিখতে পারি দাদা 4 × 5, মানে হচ্ছে 2² × 5। দাদা 25কে আমরা কী লিখতে পারি না 5² ইজ নট ইট। তাহলে এদের মধ্যে প্রাইম নাম্বার কী কী আছে, 2 × 3 × 5, এই তিনটে প্রাইম নাম্বার আছে। 2-এর সর্বোচ্চ পাওয়ার কত স্কোয়ার, 3-এর সর্বোচ্চ পাওয়ার কত 1, 5-এর সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে এদের গুণফলই হয়ে গেল আমার কি এলসিএম। তাহলে এলসিএম কত বেরিয়ে গেল, তাহলে 2² 4, 3 আর 5² 25, 4 25 100 × 3 300। তাহলে এটা হচ্ছে বেস্ট প্রসেস এলসিএম নির্ণয় করার। ওকে, চলে যাব নেক্সট প্রশ্নে 175 নম্বর প্রশ্ন। দেখি 175 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে না, কিছু পরিমাণ টাকা 4 বছরের সুদ আসলে হচ্ছে 600 টাকা আর 7 বছরের সুদ আসলে হচ্ছে 675 টাকা। তাহলে ওই একই পরিমাণ টাকা 13 বছরের সুদ আসলে কত হবে। দেখো এই প্রশ্নটার আনসার 825 আমি আগেই করিয়েছি। তোমাদের আগে যখন মকের প্রশ্ন ছিল তখন এই প্রশ্নটা আমি সেখানে ছিল এবং সেই প্রশ্ন সলভ করেছিলাম। আরও একবার সলভ করে দিচ্ছি আর বলে দিই যে এই প্রশ্নটা কলকাতা পুলিশ 2011 পেপার থেকে নেওয়া হয়েছে। এখন যে প্রশ্নগুলো আমরা দেখবো এর পরে সব কেপি এক্সাম প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে। ওকে, তো এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে সলিউশন, যারা নেক্সট কেপি এক্সামে অ্যাপিয়ার হতে চলেছে, তো কেউ কিন্তু মিস করবে না এই সলিউশনগুলো। দেখো প্রশ্নগুলোতে কী বলা হয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি রেট অফ ইন্টারেস্ট কী হারে ক্যালকুলেট করা হচ্ছে সেটা বলা নেই, সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট আমার কিছু বলা নেই। তাহলে যখন এরকম থাকবে প্রশ্নে তখন আমি সবসময় ধরে নেবো যে সিম্পল ইন্টারেস্টেরই গল্প বলা হয়েছে। ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা জানি প্রত্যেক বছর ইন্টারেস্ট সেম হয়। তাহলে দেখতে পাচ্ছি 4 বছরের সুদ আসল বলা হয়েছে, 7 বছরের সুদ আসল বলা হয়েছে। আর সুদ আসল মানে কি প্রিন্সিপাল প্লাস এসআই, হ্যাঁ কি না। তাহলে প্রিন্সিপাল তো সেম, যেটা 7 বছরেও যা আর 4 বছরেও তাই। তার মানে 7 বছরের প্রিন্সিপাল প্লাস এসআই থেকে, তাহলে 7 বছরের প্রিন্সিপাল প্লাস এসআই কত না 675। যদি 4 বছরের প্রিন্সিপাল প্লাস এসআই আমি বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো 3 বছরের প্রিন্সিপাল তো ক্যান্সেল আউট হয়ে যাবে কারণ দুটোই সেম, বিয়োগ করছি তাহলে শুধু পড়ে থাকবে 3 বছরের কি এসআই। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত না দাদা 75 টাকা। আর 3 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 75 টাকা হয় তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত দাদা 25 টাকা। আর এখানে দেখতে পাচ্ছি আমি
4 বছরের প্রিন্সিপাল প্লাস এসআই 600 টাকা। তাহলে 4 বছরের যদি আমি এখান থেকে এসআই বের করে নিই, তাহলে 4 বছরের এসআই কত হবে? তাহলে 100 টাকা। তাহলে 4 বছরের এসআই যখনই বের করে নিলাম, তাহলে সেখান থেকে প্রিন্সিপাল পেয়ে যাব কত? তাহলে 600 মাইনাস 100, দ্যাট ইজ 500 টাকা। তাহলে 500 টাকা আমি পেয়ে গেলাম প্রিন্সিপাল। এবার বলেছে 13 বছরের সুদ আসল কত হবে? তাহলে 13 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ তো দেখছিলাম কত? 25 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 25 টাকা হয়, তাহলে 13 বছরের সুদ কত হবে? তাহলে 13 বছরের সুদ হবে 25 ইন্টু 13, তাই তো? হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে 13 বছরের এসআই পেয়ে গেলাম। তাহলে আমার 13 বছরের সুদ প্লাস আসল জিজ্ঞাসা করা হয়েছে, গুণ করার কোনো লাভ নেই, গুণ করার কোনো দরকারই নেই। তাহলে আলটিমেট 500 প্লাস 25 ইন্টু 13 হবে না? বলবো একদম ঠিক, তাই তো হবে। এবার 500 প্লাস 25 ইন্টু 13 করে কত পাবো? দাদা 500 তো ঠিক আছে, 500 রইল। এখানে 25 ইন্টু 13 করলে আমি পাবো 3 5, আচ্ছা 25 10 কীভাবে গুণ করতে দেখানো? 25 আর 13কে পাবো 10 প্লাস 3, তাহলে 25 10-এ কত দাদা? 250, আর 25 3-এ কত দাদা? 75। তাহলে কত হলো? 500 প্লাস 250 প্লাস 75। তাহলে 500 প্লাস 250 কত? 750, 750-এ 75 হচ্ছে 825 টাকা। বোঝা গেল? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। এটাই যে বলেছিলাম তোমাদের। দেখো চলে যাই পরের প্রশ্ন। 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সে 3 গুণ ছিল। তো সে একই ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমি অনেকবার সলভ করেছি, কিন্তু এই প্রশ্নটা ছোটো টুইস্ট আছে। দেখো কী বলা হয়েছে না, 12 বছর আগের গল্প বলা হয়েছে, যখন কী ছিল না, পিতার বয়স ছিল কি কন্যার বয়সে 3 গুণ। তাহলে ডটার্স এজের থেকে কি 3 গুণ, তাহলে 3:1 ছিল এদের কি বয়সের রেশিও। এখান থেকে বুঝে গেলাম যে রেশিও কী ছিল। এবার 12 বছর পরে তাদের বর্তমান বয়সের সমষ্টি বলা হয়েছে 72। দাদা বর্তমান বয়সের সমষ্টি যদি 72 হয়, তাহলে 12 বছর আগের বয়সের সমষ্টি কী ছিল? তাহলে 12 বছর আগে দুজন ব্যক্তি ছিল, দুজনকার বয়সে কি 12 করে কম ছিল, হ্যাঁ কি না? তাহলে 12 দুবার মাইনাস করতে হবে। তাহলে 12 দুবার মাইনাস করা মানে কি 24 মাইনাস করা, আর 72 থেকে 24 মাইনাস করলে পড়ে থাকবে কত? 48। তার মানে 12 বছর আগে পিতার আর কন্যার বয়সের সমষ্টি ছিল 48। 3 প্লাস 1 যোগ করলে কত হয়? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 48 না? তাই তো। 12 বছর আগে তাদের বয়সের রেশিও 3:1, তার মানে 3 ইউনিট বাবার বয়স, 1 ইউনিট কন্যার বয়স। তাহলে দুজনকার মিলিত বয়স কত? 4 ইউনিট। আর 4 ইউনিটের ভ্যালু কত? 48। তাহলে 4-এর ভ্যালু 48 কত গুণ? 12 গুণ। নির্ণয় করতে হবে কার বয়স? পিতার বর্তমান বয়স। তাহলে 12 বছর আগে পিতার বয়স কত ছিল? দাদা 3 ইন্টু 12 36 বছর। তাহলে 36 বছর যদি বাবার বয়স 12 বছর আগে থাকে, তাহলে বর্তমান বয়স কি 12 ইনক্রিজ করবে, দ্যাটস ইট। তাহলে 36 প্লাস 12 মানে হচ্ছে 48 ইয়ার্স। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন 177। একটি পণ্যের মূল্য 4 টাকা কমানোয় 12% লাভের বোতলে না, এটা বদলে টাইপিং মিস্টেক। বদলে কী হয়েছে? 8% লোকসান হয়েছে। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে এই প্রশ্ন আমি তোমাদের আগেও সলভ করেছি। আমি বলেছি কোনো রকম কিছু ভাবতে হবে না, আমার ছিল কি 4 টাকা কমানো হয়েছে, তার জন্য কি 12% লাভ হচ্ছিল আগে, 8% এখন লোকসান হচ্ছে 4 টাকা কমানোর ফলে। তাহলে এই 4 টাকাটা কার সঙ্গে সমান না, এই যে আমার লোকসান থেকে লাভ থেকে লোকসানে এলাম, আমার কতটা পথ আসতে হলো? আমাকে 12 ঘর এসে কি +12 ছিল আমার কি লাভের হার 12%, সেখান থেকে কমতে কমতে আমাকে 0-এ আসতে হলো। তার মানে 12 ঘর এগোলাম, আবার 0 থেকে কমতে 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 আরও -8 ঘরে এলাম, -8 ঘরে এলাম, তবেই তো কী হলো? 8% লস হলো। তাহলে টোটাল কত ঘর আমি এসেছি? টোটাল আমি 20% এসেছি। 12 ঘর এখানে 8 ঘর, টোটাল 20% এসেছি। এই 20%-এর ডিক্রিজ কেন হয়েছে? কারণ পণ্যের মূল্য 4 টাকা কমেছে। তাহলে 20%টি কী করছে? 4 টাকাকে ডিনোট করছে। সবসময় পণ্যটির ক্রয় মূল্য কত পার্সেন্ট হয় দাদা? ক্রয় মূল্য সবসময় 100% হয়। তাহলে 100%-এর ভ্যালু কত হবে দাদা? 20 থেকে এখানে 105 গুণ হয়েছে, তাহলে 4-কে 5 গুণ করলে কত হবে? 20 টাকা। তাহলে পণ্যটির মূল্য ছিল 20 টাকা। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। কিন্তু এটা কোথাও তো অপশানে নেই, এখানে প্রত্যেকটি অপশান ভুল ছিল পরীক্ষায়। আমি প্রশ্নটার আনসার ভুলই লিখেছি এখানে, যেগুলো অপশানে ছিল। এখানে আনসার কী হবে দাদা? 20 টাকা। তুমি 30-কে 20 বা 40-কে 20 করে নিতে পারো, এখানে 20 করে নাও। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল দাদা? 20 টাকা। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন দাদা, প্রতি মিটার বেড়া দেওয়ার খরচ 18 টাকা বলা হয়েছে। একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে। সম্পূর্ণ স্থানটি বেড়া দিতে কত খরচ হবে? তাহলে সবসময় মনে রাখবো, যখন বেড়া দিই কোনো একটা
কি আয়তকার ক্ষেত্রে, তখন আমরা বেড়াটা কোথায় দিই? বেড়াটা বাবা আমরা চারদিকে দিই। ভেতরে কি দিই? ভেতরে দিই না, চারদিকে দিই। বেড়া দিই বা পাঁচিল দিই, আমরা কী দিই? চারদিকে, বাউন্ডারিতে দিই। তার মানে এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে আবার সেই পয়েন্টে ফিরে আসা, মানে টোটাল পরিসীমা কভার করা। টোটাল কি? পরিসীমা কভার করা। আর পরিসীমা আমি জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার ফর্মুলা কি? অর্থাৎ পরিসীমা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ইটস নট ইট, বলবো একদম ঠিক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে কত হচ্ছে? 2 ইন্টু এখানে দৈর্ঘ্য কত? 90, আর প্রস্থ কত? 40। তাহলে 2 ইন্টু 90 প্লাস 40, সেটা হচ্ছে আমার পরিসীমা। এবার বলা হয়েছে এই এত মিটার আমার বেড়া দিয়ে ঘিরতে হবে, তাহলে প্রতি মিটার হচ্ছে 18 টাকা খরচা হয়। তো টোটাল কত খরচা হবে? ইন্টু 18। তার মানে 18 ইন্টু 2 কত? 36 ইন্টু 90 40 130, তাই তো? এবার দেখো এই গুণটা তোমার করার কোনো দরকার নেই। তুমি বলো প্রত্যেকটা ইউনিট ডিজিট 0 আছে, আপনি কেন বলছেন গুণটা করার দরকার নেই? কারণ হচ্ছে আমি বুঝে গেছি যে এই শূন্যটাকে যদি আমি এরমভাবে লিখি 13 ইন্টু 10, তার মানে এই 10-এর জন্যই আসছে এই শূন্যটা। তাহলে এই শূন্যকে বাদ দিলে বাকি সংখ্যাগুলোর ইউনিট ডিজিট কিন্তু আলাদা। তাহলে বাকিটার ইউনিট ডিজিট মানে দশক স্থানীয় সংখ্যা এটা হবে, সেটা বার করতে পারলেই আমি কিন্তু প্রশ্নের সলভ করে ফেলবো, আমি গুণ করতে পারবো না। তাহলে দেখো শূন্যর জন্য এই প্রত্যেকটা শূন্য আসছে, তাহলে শূন্যকে বাদ দিলে এই দুটোর গুণফলের যে ইউনিট ডিজিট সেই হবে পুরো গুণফলের দশক স্থানীয় সংখ্যা। তাহলে 3 আর 6 গুণ করলে কত? 18 হয়। তার মানে দশক স্থানীয় সংখ্যাটি কত? 8। তাহলে দশক স্থানীয় সংখ্যা 8 আছে একমাত্র অপশান এতে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, গুণ করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের ছোটোখাটো ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে, তবেই কিন্তু পরীক্ষা হলে আমরা প্রশ্ন তাড়াতাড়ি সলভ করতে পারবো। কোনো রকম কোনো শর্টকাটের পেছনে দৌড়াবে না, বারবার বলছি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের স্থল ও জলের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:1। এই টপিকটার ওপরে, এই টাইপটার ওপরে অনেক ধরনের প্রশ্ন হয়েছে বিভিন্ন পরীক্ষায়। এই টাইপের উপর অনেক ধরনের প্রশ্ন হয়েছে। এই টাইপের মূল মন্ত্র হচ্ছে, মনে রাখবো, এই যদি আমার পুরো পৃথিবী হয়, তাহলে পৃথিবীর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মানে হচ্ছে কি, আমরা জানি কি নিরক্ষরেখা হচ্ছে একদম পৃথিবীর মিডিলে আছে। তাহলে নিরক্ষরেখার উপরের পোর্শনটা হচ্ছে উত্তর গোলার্ধ আর নিচের পোর্শন আছে দক্ষিণ গোলার্ধ। মনে রাখবো এই উত্তর গোলার্ধে যতটা স্থান আছে দক্ষিণ গোলার্ধ ততটাই স্থান আছে, মানে কি আমাদের টোটাল স্থলভাগ আর জলভাগ মিলে উত্তর গোলার্ধে যতটা স্পেস, দক্ষিণ গোলার্ধ ততটাই স্পেস, ইকুয়াল স্পেস। ওকে, এবং সেটাই এখানেও মনে রাখতে হবে যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের স্থল ও জল অনুপাত বলা হয়েছে 2:3 আর 4:1। তাহলে উত্তর গোলার্ধে নর্থে আমি দেখতে পাচ্ছি যে স্থল আর জলের অনুপাত মানে হচ্ছে ল্যান্ড আর ওয়াটার। স্থল আর জলের ল্যান্ড আর ওয়াটারের রেশিও কী বলা হয়েছে? 2:3। আর সাউথে দেখতে পাচ্ছি ল্যান্ড আর ওয়াটারের রেশিও বলা হয়েছে 4:1। ওকে, তাহলে আমার মনে রাখতে হবে যে নর্থের ল্যান্ড আর ওয়াটার মিলিয়ে যে টোটাল স্পেস নর্থেও যা হবে সাউথও তাই হবে। তাহলে দেখি 2 + 3 যোগ করে এখানেও 5 হচ্ছে, 4 + 1 যোগ করে এখানেও 5 হচ্ছে। তাহলে যদি এরা 5 না হতো আমাকে সমান করতে হতো, যদি এরা 5 না হতো আমাকে সমান করতে হতো। যেহেতু 5 আছে তাহলে আমার কোনো কিছু ভাবার দরকার নেই, জাস্ট 2 + 4 যোগ করে দাও 6, আর 3 + 1 যোগ করে দাও 4। তাহলে টোটাল পৃথিবীতে আর্থে আমি দেখতে পাচ্ছি না ল্যান্ড আর ওয়াটারের রেশিও হয়ে গেল কত? 6:4 অ্যান্ড দ্যাট ইজ 3:2। তাহলে এই অপশানটিও পরীক্ষায় ভুল ছিল এবং সেখানেও কারেক্ট অ্যান্সার হওয়া উচিত 3:2, যেখানে কোথাও নেই। ওকে, তা স্থলে জল অনুপাত কত হবে দাদা? 3:2। এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে প্রত্যেকটা অপশান ভুল আছে। ওকে, নেক্সট প্রশ্ন। এটা কিন্তু অপশানগুলো আমি বানাইনি, একদম পরীক্ষার প্রশ্নপত্র থেকেই নেওয়া। তোমরা মনে হয় চেক করে নেবে, একবার চেক করে নিতে পারো, কিন্তু প্রশ্নের অপশানও কিন্তু ভুল আছে, এতে কোনো দ্বিধা নেই। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, 180 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে না, একজন দোকানদার তার দোকানের সমস্ত জিনিস 260 টাকা বিক্রি করলে 13% লাভ করে। খুব ভালো কথা। তাহলে ক্রয় মূল্য কী হবে? তাহলে দেখো 260 টাকা এখানে কী দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে, 13% হচ্ছে প্রফিট দেওয়া আছে। তাহলে পার্সেন্টেজ হিসাবে আমার এখানে সেলিং প্রাইস কত হবে? তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে আমার পার্সেন্টেজ হিসাবে, মানে এসপি পার্সেন্টেজ হয়ে যাবে 113%, তাই তো? 13% যদি প্রফিট হয় তাহলে এসপি পার্সেন্ট কত হবে? 113%। আর 113% যদি ভ্যালু কত হবে? 260 টাকা বলা হয়েছে। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। ক্রয় মূল্য নির্ণয় করতে হবে মানে কি আমাকে 100% ভ্যালু নির্ণয় করতে হবে। ইস নট ইট, বলবো একদম ঠিক। তাহলে 100% ভ্যালু কত? না 260/113 × 100। এবার দেখো হয়ে গেল সমস্যা।
এবার এখানে নিচে দেখতে পাচ্ছি 113, তাহলে নিচে 113 মানে কোনোভাবেই আমি দেখতে পাবো ভাগ মিলবে না, তার মানে আমাকে কী নিতে হবে, একটা অ্যাপ্রক্স ভ্যালু নিতে হবে। এবং অ্যাপ্রক্স ভ্যালুটা কীরকম নেবো, তাহলে অ্যাপ্রক্স ভ্যালু যখন আছে আমি দেখতে পাচ্ছি 230, এখানে একদম এক্সাক্ট ভ্যালু সেটা কখনোই আসবে না, তাহলে বাকি এ সি ডি এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। আর সি আর ডি অপশানটা দিকেও ভালো করে লক্ষ্য করো, 230.08 to 30.09, তাহলে যদি আমাকে অ্যাপ্রক্স ভ্যালু নিতে হয় আমাকে 3 দশমিক স্থান অবধি ভ্যালু নিতে হবে, হ্যাঁ কি না বলবো, তাহলে দশমিকের পর 3 ঘরে ভ্যালু নিতে হবে, তবে আমি 2 ঘরে কী হবে, দ্বিতীয় ঘরে দশমিকের পর দ্বিতীয় ঘরে কী হবে সেটা আমি বুঝতে পারবো, হ্যাঁ কি না বলো, তাই ঠিক। তাহলে আমি ভাগ করে মেলো, কিছু করার নেই, তোমাকে ভাগের টেস্ট করতে বলেছে, কেউ তো বাঁচাতে পারবে না তোমাকে। তাহলে 260 26 পরে 3টে শূন্য, ইস নট এবার একদম ঠিক। তাহলে এখানে 113 দিয়ে ভাগ করছি, তাহলে 260 দুবার যাচ্ছে কত, 226, তাহলে এখানে যাচ্ছে দেখতে পাচ্ছি কত, 30 34 340, তাহলে 113 3 339, তার মানে হচ্ছে এখানে এখানে যে 10 নামছে, তাহলে দশমিক এখানে 0 বসিয়ে দিই একটা, কারণ একটা শূন্য আছে, 230 পুরোপুরি যাবে তো একদম, তার মানে হচ্ছে একটা দশমিকের জন্য একটা শূন্য, তারপর শূন্য বসিয়ে আর একটা শূন্য, তাহলে 1000। এবার হচ্ছে 8 বার কি পুরোপুরি যাচ্ছে, 8 13 হচ্ছে 104, হ্যাঁ 8 বার পুরোপুরি যাচ্ছে, তাই তো, 24 4 2 10 0 8 1 904 বার, তার মানে পড়ে থাকছে কত, এখানে 904 বার মানে হচ্ছে পড়ে থাকছে হচ্ছে আমার 96, তার মানে 960 আবার, তাহলে আবার 8 13 হচ্ছে 104, তাহলে সরি 996 শূন্য, হ্যাঁ সরি 904 হবে, 960 না, হ্যাঁ তাহলে 904, তার মানে দেখছি আবার আমি দেখতে পাচ্ছি যে 960 মাইনাস 904 করে কী আসছে আমার এখানে 56 আসছে, হ্যাঁ কি না, তাহলে 56 আর ভাগ করার দরকার নেই, দশমিকের পর আমার 3 ঘর গল্প ছিল, তাই আমি অলরেডি 3 ঘর অবধি করে ফেলেছি, তাহলে দ্বিতীয় ঘরে কে বসবে সেটা আমার ডিটারমাইন হয়ে গেছে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি 8 আছে, 5 অপেক্ষা বড়, তার মানে অবশ্যই 2 দশমিক স্থান অবধি যখন ভ্যালু নেবো তাহলে আমার ভ্যালু কত হয়ে যাবে, 230.09 হয়ে যাবে, 8-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে অ্যাপ্রক্স ভ্যালু হলো 230.09, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। আচ্ছা 180 থেকে 180 অবধি সলভ করালাম, 161 থেকে, নেক্সট ক্লাসে 181 থেকে 200 অবধি প্রশ্ন সলভ করাবো। তো আশা করবো তোমাদের এই সেটগুলো প্রচণ্ড ভালো লাগছে, তোমরা অনেক কিছু শিখছো, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আর কী কী দরকার, তোমাদের জন্য শীঘ্রই নিয়ে আসছি আমি কলকাতা পুলিশের মক টেস্ট, এবং সেখানেও আমি তোমাদের একদম এসআই এক্সামের জন্য যেভাবে মক টেস্ট প্রোভাইড করেছি সেই রকমই এবং বেশি কোয়ান্টিটির মক টেস্ট তোমাদের প্রোভাইড করবো। ওকে গাইস, টাটা। আর হ্যাঁ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে প্রথমেই দিয়ে রেখেছি।